এই পৃথিবীর এক কোণে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার মোহনার বুকে ছড়িয়ে আছে এক রহস্যময় সবুজ জগৎ, সুন্দরবন। সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যেখানে আছে অগণিত নদী, খাল, কাদার চর এবং দ্বীপ। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন 1987 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে গাছেরা শ্বাস নেয়, নদী ও খালের জালে জড়িয়ে থাকে প্রকৃতির এক অপূর্ব ছন্দ। সুন্দরবনের মানুষ বনবিবির পুজো করে, যিনি নাকি বাঘের হাত থেকে রক্ষা করেন। হিন্দু মুসলমান উভয়ের কাছে তিনি ভক্তিপূর্ণ। এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার, যে কিনা সাঁতার কাটতে পারে, লবণ জলে বাঁচতে পারে। এখানে আছে কুমির, চিতল হরিণ, গাঙ্গেয় ডলফিন আর অসংখ্য দুর্লভ পাখি। অনেক সময় মৌয়াল বা জেলেরা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে বাঘে টেনেছে, কেউ বলে ভূত বা জিনের কাজ। এই ভ্রমণে আমরা ছুঁয়ে দেখব সেই সবুজ বন, সেই কুয়াশাচ্ছন্ন ভোর, নদীর বুক চিরে চলা নৌকা বিহার, আর জানব কেন সুন্দরবন শুধু একটা জায়গা নয়, একটা অনুভব। সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু হচ্ছে। আজকে চাটা কিন্তু হোটেল থেকেই আমাদের দিচ্ছে। এখন আমরা যাব হচ্ছে লঞ্চে। থ্যাংক ইউ। তো আমাদের লঞ্চ যে ফেরিঘাটে দাঁড়িয়ে আছে, ওই ফেরিঘাটে এই দাদা আমাদের বাইকে করে ছেড়ে দেবেন এক এক করে। এখন আমার মাকে নিয়ে যাচ্ছে, তো উনি মাকে ছেড়ে এসে ফেরিঘাটে দেন আমাকে নিতে আসবে। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে আমাদের সুন্দরবনের ডে 2। এখন আমরা আছি পাখিরালয় পল্টন ঘাটায় আছি। এই যেমন তোমরা দেখতে পাচ্ছ, সবাই এগোচ্ছে ফেরিঘাটের দিকে আর লঞ্চ ধরার জন্য, কারণ আজকে আমাদের হচ্ছে লঞ্চে করে সুন্দরবন সাফারি, জঙ্গল সাফারি। তো দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু এখনো কুয়াশায় ভর্তি। সকালে আরো অনেক বেশি কুয়াশা ছিল। এই যে এই দেখো কত কুয়াশা, দূরের লঞ্চগুলো একদম হালকা হালকা দেখা যাচ্ছে। এখন ভাটার টাইম, ওই জন্য দেখছো অনেকটা জল নিচে নেমে গেছে। আচ্ছা, আমাদের এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তার মধ্যে দেখতে হবে যে আমাদের লঞ্চ কোনটা। তো এই হচ্ছে আমাদের বোট এমবি বিনায়ক। তো বোট বার করছে এখন ঘাট থেকে, আর ওই দেখো দেখতে পাচ্ছ পাখিরালয় ফেরিঘাট লেখা আছে। তো সকাল সকাল বোটে ওঠার পর আবার এক দফা চা দিচ্ছে, কারণ আমরা অলরেডি হোটেল থেকে একবার চা খেয়ে এসেছি। আর এটা হচ্ছে দীপঙ্কর দা, উনি আজকে আমাদের ট্যুরটা করাবেন। আচ্ছা, লঞ্চের ভেতরটা কিন্তু অনেকটা এইরকম। এই দিকে একটা টয়লেট আছে, আর এই দিকে কেবিন করা আছে। আচ্ছা, পার্সোনাল কেবিন স্পেসের মতো করা আছে। আর এইদিকেও ডাবল বেড করে আছে দেখতে পাচ্ছ, আরামসে লঞ্চেও থাকা যায়। এখানে 4টে ডাবল বেড আছে, আর সামনে আগের দিকে 2টো কেবিন বেড আছে। এইখানে আছে একটা মিরর, এইখানে রান্নাঘর, রান্না হচ্ছে। তো আমি আমার ব্যাগটা এখানে রেখে দিলাম। আর এখন আমাদের প্রথম স্পট চলে এসছে, যেটা হচ্ছে সজনেখালি। তো লঞ্চ সজনেখালি লঞ্চ ঘাটে দাঁড়িয়ে গেছে, ফেরিঘাটে দাঁড়িয়ে গেছে। তো এখন আমরা সজনেখালির উদ্দেশ্যে নামবো। আর টয়লেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা কিছুটা এই রকম। আচ্ছা, বাহ, বেশ পরিষ্কার টয়লেট, বেশ পরিষ্কার। লঞ্চ থেকে সবাই নামছে, আর এখানে দেখতে পাচ্ছ অনেক লঞ্চ এসে জড়ো হয়েছে কিন্তু সকাল সকাল। এখানে কিন্তু এন্ট্রি আর এক্সিটটা আলাদা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ঘাট দিয়ে এন্ট্রি করলাম, বাট আমাদের বলে দেওয়া হলো যে এই ঘাটে কিন্তু ফিরে আসবেন না, এই ঘাটে এক্সিট নয়। তো অন্য ঘাটে এক্সিট, যিনি আমাদের অপারেটর আছে, ট্যুর অপারেটর, উনি বলে দেবেন যে কোন ঘাট দিয়ে আমাদের এক্সিট করতে হবে। আর এখন আমরা ঢুকছি, লেখা আছে ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই দেখো ম্যানগ্রোভের ফরেস্ট, আর দূরে দেখতে পেয়ে গেছি একটা বাঁদর, একটা জঙ্গলি বাঁদর। ঝড়খালি নামবো, ওখানে আমি নেমে চলে যাবো, ততক্ষণ আমি আপনাদের সঙ্গে থাকবো। সজনেখালি থেকে আমাদের সাথে জুড়লেন আমাদের আজকের গাইড দাদা। উনি বললেন আমাদের আজকের সুন্দরবন সাফারি শুরু হবে সজনেখালি থেকে। এরপর একে একে আমরা ভিজিট করব সুধন্যখালি, দোবাকি আর ঝড়খালি।
আমাদের আজকের এই সুন্দরবন সাফারিতে টাইম লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই সজনেখালির প্রধান আকর্ষণটা কি সেটাই শুনে নেব আমাদের গাইড দাদার মুখে। তো এখানে যেটা আপনাদের দেখার যেটা হচ্ছে রিভার ট্র্যাপিনটা কেমন একটু করে পুকুরে গিয়ে আমরা দেখবো। এবার যেটা বলার, এই রিভার ট্র্যাপিনটা মেল আর ফিমেল একসঙ্গে রাখা হয়। এটা হচ্ছে ব্রিডিং সেন্টার। প্রথমে 12টা ডিম ফরেস্ট ডিপার্টমেন্টের সমুদ্র তীরে পেয়েছিল, সেটাকে এনে আস্তে আস্তে ব্রিডিং করিয়ে এখন সংখ্যা দাঁড়িয়েছে ইন্ডিয়ান পার্টে প্রায় 400, বাংলাদেশ পার্টেও 400। আচ্ছা, এটা হচ্ছে ব্রিডিং পয়েন্ট যেখানে কচ্ছপের ডিম ফোটানো হয় এখানে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ দুটো কচ্ছপের মূর্তি রাখা আছে। দুটো মানে এখানে প্রচুর কচ্ছপ আছে, এগুলো সব স্কাল্পচার করা। এটা হচ্ছে মেল, যেটার হেডটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড একটু লালচে কালারের। আর এটা হচ্ছে ফিমেল, যেটার হেডটা হচ্ছে অলমোস্ট হোয়াইটিশ টাইপ। আর এগুলো কিন্তু ওই পুকুর থেকে উঁকি মারছে, বাট পুরো দেখা যাচ্ছে না। আর ক্যামেরায় কতটা আসবে জানি না, বাট পুকুর থেকে ওই মেল ফিমেল কচ্ছপগুলো কিন্তু উঁকি মারছে। তো এইটা হচ্ছে ফিমেল রিভার টেরাপিন বা বাটাগুড় বাস্কার। আমি প্রথমে দেখে ভাবলাম অরিজিনাল, তারপর বুঝলাম এটা স্কাল্পচার। এগুলো হচ্ছে মেছো বিড়াল। আর ওইদিকে ভোঁদর রাখা আছে, স্কাল্পচার রাখা আছে, বাট ভোঁদর অনেক দেখা যাবে ঘন জঙ্গলে যখন যাব তখন ভোঁদর দেখা যাবে। এই দেখো লেখা আছে ফিশিং ক্যাট। তো এটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার, বাট আমরা ওয়াচ টাওয়ারে উঠবো না, কারণ আমাদের গাইড বললো যে আপনারা যত লেট করবেন তত হাই টাইড হয়ে যাবে আর আপনারা অ্যানিমাল দেখতে কিন্তু পাবেন না। এই সামনে দেখতে পাচ্ছ দুটো মাছের মূর্তি রাখা আছে, এগুলোকে বলা হচ্ছে মাড স্কিপার। এই দেখো এখানে বোর্ডে লেখা আছে মাড স্কিপার। এরা এই সুন্দরবনের যে যখন ওই চড়াটা থাকে না, যে কাদাটা থাকে, ওইখানে কিন্তু এরা থাকে। উপরে এবং একটা কালার এবং নিচের কালারটা দুটো আলাদা। উপরে দেখুন নিচে যেন মনে হয় একটা মোমের আস্তরণ পড়ে আছে পাতাগুলোর। এবং এর যে এই কাঠগুলো এত শক্ত বা এত সুন্দর, যদি কখনো এটাকে কাট করা হয় বা চালাই করে তক্তা বের করা হয় তো এত সুন্দর এবং এতদিন মনে হবে যেন কে বার্নিশ করে গেছে। কিছু যে বানিয়ে রাখা হয় বহুদিন ধরে টিকে থাকে। এবং যে রুট, এর যে বার্টেস রুট, এটা একটা ছোট্ট জায়গার মধ্যে লাগানো আছে বলে শেপটা সেরকম ওঠেনি। এর পাশেই গিয়ে আমি দেখাবো আরও সুন্দরী গাছ আছে ওপেন জায়গায়, সেগুলো যে বার্টেস রুটে প্রজাপতির ডানার মতো এত সুন্দর হয়ে আছে, মনে হবে যেন কে বানিয়ে দিয়ে গেছে বা কেউ একটা মানে সুন্দর করে মানে লাগিয়ে দিয়ে গেছে, এরকম একটা অবস্থা এরকম দেখা যায়। দেখুন প্রথমে আপনাদের বলি, আপনারা যে জায়গাটা আছেন সজনেখালি পয়েন্টটা দেখুন, এই সজনেখালি আজকের আপনার যে এরিয়াটা, এই এরিয়াটার যে নাম হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এর আয়তন কত? 362 বর্গ কিলোমিটার। আর এই যে জোনটা, এই জোনটার নাম হচ্ছে বাফার জোন। এর আয়তন 892 বর্গ কিলোমিটার। তো এইখানে কিন্তু টুরিস্টরা ঘুরতে পারবে এবং যারা মাছ কাঁকড়া মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরতে পারবে। আর এই যে জোনটা, এটা হচ্ছে কোর জোন। এর আয়তন কত? 1330 বর্গ কিলোমিটার। এর মধ্যে শুধুমাত্র একটা আইল্যান্ড, এই নেতিদোপানি যে পয়েন্টটা, এখানে নর্মাল টুরিস্ট ঘুরতে পারবে। এবং যারা ন্যাশনাল ফটোগ্রাফি বা জিওগ্রাফি থেকে আসে ফটোগ্রাফি করতে চায়, তারা এইসব আইল্যান্ডগুলো ঘুরে যদি পারমিশন, স্পেশাল পারমিশন নেয়। এই 1330-এর মধ্যে কিছু অংশ আছে মাছ কাঁকড়া ধরার জন্য অ্যালাউ বা মৎস্যজীবীদের জন্য অ্যালাউ, বাদ বাকিটা অ্যালাউ নেই। এইসব জায়গাগুলো কোনো অ্যালাউ নেই। এই যে দেখুন হচ্ছে গোনা বা গোয়াসাবা, এই চামটা, এই মাতলা, এই সাইডগুলো মানে এইগুলো ডিপ ফরেস্ট। যদি কখনো কোনো অ্যানিমাল ধরা পড়ে, আগে একটা সময় আপনাদের ছিল না অ্যানিমাল গ্রামে চলে যেত, তো যখন গ্রামে চলে গেলে অ্যানিমালগুলো নিয়ে এই ডিপ ফরেস্টে ছাড়া হয়, যাতে করে এখান থেকে অ্যানিমালটা বেরিয়ে না আসতে পারে। টোটাল এই সুন্দরবনের দ্বীপ বা আইল্যান্ড হচ্ছে 102টি, যার মধ্যে 48টি মানে গ্রামের আছে পুরো ফরেস্ট আছে, আর 54টি গ্রাম তৈরি হয়ে গেছে। 54টি গ্রামের মধ্যে 2টি জায়গায় আবার জলে অর্ধ নিমজ্জিত হয়ে গেছে, লোহচুর এবং সুপারি ভাঙা, মানে দুটো দ্বীপ জলে অর্ধ নিমজ্জিত। জলের লেয়ারটা বেড়ে যাবে, ওগুলো অর্ধ জলে, মানে ওখান থেকে যা মানুষের বসতি ছিল ওগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সুন্দরবনের একটা ব্যাপার। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এইখানে এই জায়গাটা দেখুন কালিন্দী নদী এবং রায়মঙ্গল নদী, বাংলাদেশ আর ইন্ডিয়াকে ডিভাইডেড করেছে। তো এই ডিভাইডেড করেছে, কিন্তু অ্যানিমালদের ক্ষেত্রে কোনো কিন্তু বাধা নেই। আপনাদের আমাদের ক্ষেত্রে চলাফেরায় পাসপোর্ট বিষয় লাগে। অ্যানিমালরা মনে করলে এই সাইড থেকে এই সাইড আসতে পারে, এই সাইড থেকে ও সাইড আসতে পারে। এবং এটা কিন্তু বর্তমান দিনে আপনার নিউজ পেপার বা এতে দেখছেন যে আসছে। আর নেতিদোপানি করা যায়? নেতিদোপানিটা স্যার আপনারাও যেতে পারেন। আচ্ছা, আগে একটা ছিল পারমিশন, মানে ডবল চার্জ লাগতো। রিসেন্ট কোনো চার্জ আপনাদের লাগছে না, গভর্নমেন্ট যেটা মমতা ব্যানার্জি ঘোষণা করার পরে নর্মালি চার্জে আপনারাও যেতে পারেন, তো সেটা পারমিশন করতে হয়। আচ্ছা আচ্ছা, আপনারা দেখে বুঝতে পারছেন ওই প্রজাপতি ডানার মতো ওইগুলো সুন্দরী গাছ। আপনারা নিজেরা দেখে বুঝতে পারবেন সুন্দরী গাছ। আর এই যে পাশের যে গাছটা আছে এটা কিন্তু আলাদা গাছ, এই গাছগুলো পশুর গাছ। এখানে 3 ধরনের ম্যানগ্রোভ আছে, এটা প্লান্টেশন করে লাগানো হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট, যাতে আপনারা দেখে বুঝতে পারেন গাছের কেমন বৈশিষ্ট্য। ওই দূরে একটা গোসাপ শুয়ে আছে, ক্যামেরায় হয়তো আসছে না,
বাট আমি জুমও করতে পারবো না, গোপ্রোতে জুম হয় না। তো ওই পারে একটা গো সাপ শুয়ে আছে যেটাকে বলা হয় মনিটর লিজার্ড। এই যে জল আছে বা নদী আছে এটা পুরোটাই বে অফ বেঙ্গলের সঙ্গে যুক্ত বা কানেক্ট। এই জলের মধ্যে প্রায় 103 প্রজাতির মাছ পাওয়া যায় এবং এই জলের মধ্যে 2 প্রকার ডলফিন পাওয়া যায়, ইরাবতী এবং গাঙ্গেটিভ 2 ডলফিন পাওয়া যায় এবং একটা শার্ক পাওয়া যায়। গাঙ্গেটিভ যে হচ্ছে টোটাল যে শার্ক, সেই শার্ক একটাই শার্ক এখানে দেখতে পাওয়া যায় এবং এখানে একটাই কুমির দেখতে পাওয়া যায় বা এক ধরনের কুমির দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে কি মোহনার কুমির বা সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এইখানে দেখুন এই জঙ্গলটা, এই জঙ্গলের সাইডে কিন্তু পুরো ফেন্সিং বা ব্যারিকেড করা আছে, কারণ এর অপোজিট সাইড আছে গ্রাম, যাতে করে ফরেস্টের মধ্যে যে অ্যানিমালগুলো আছে যাতে পেরিয়ে গ্রামে না যেতে পারে, এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এইখানে সাইড দিয়ে প্লাস্টিক দড়ির ব্যারিকেড করে দিয়েছে। তো আপনারা বলেন এইখানে ফেন্সিং আছে, অ্যানিমাল ফিডে চলে যেতে পারে, ওটাও চলে যেতে পারে, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিকেড। ওইটা হলুদ দড়ি দিয়ে বানানো হয় দুটি কারণে, কারণ সাদা দড়ি দিলে জোয়ারের জল উঠবে, এর সঙ্গে প্রচুর কাদামাটি আছে, ওইটা মিশে কালো হয়ে যাবে, দেখতে পাবে না। আর যদি সবুজ কালার দেয় গাছের রং পাতার সঙ্গে মিশে যাবে, তো ওই জন্য দেওয়া হয় না, হলুদ কালার দিয়ে দড়িটা হচ্ছে জালটা বানানো হয়। এখানে 24 ঘন্টায় 2 বার হাই টাইড এবং 2 বার লো টাইড হয়। তো এখন হাই টাইড চলছে, যত লো টাইডের মধ্যে ফরেস্টে ঘোরা যাবে তত অ্যানিমাল দেখার সুবিধা হয় বা দেখা যায়। এই গরমা গরম ব্রেকফাস্ট এখন এখানে সার্ভ করার জন্য রেডি করা হচ্ছে। নানপুরি আর চানা মশলা। ফুলতলির দিকটা আমাদের লেফটে যে জঙ্গলটা আছে ওটা কিন্তু ফেন্সিং করা আছে, ইয়েলো ফেন্সিং, এই যে, কারণ এটার অপোজিটে হচ্ছে গ্রাম। ওই দিকে যে দ্বীপটা দেখছো কুয়াশা এখন অনেকটা ঢাকা দেখা যাচ্ছে না, বাট ওই দিকটা হচ্ছে গ্রাম। তো এই দিক থেকে যাতে বাঘ, বিশেষ করে বাঘ যাতে এসে নদী পার হয়ে ওই দিকে পৌঁছাতে না পারে, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু ফেন্সিং করা হয়েছে। অ্যান্ড পুরো জঙ্গলটা ফেন্সিং করা আছে না এখানে? না, পুরো জঙ্গলটা ফেন্সিং করা আছে, যেদিকে এক সাইডে গ্রাম, অপর সাইডে ফরেস্ট, আর যেদিকে দুই দিকে ফরেস্ট সেগুলো ফেন্সিং নেই। বিশ্বে 12 প্রজাতির কিংফিশার পাওয়া যায়, তার মধ্যে এখানে পাওয়া যায় 9 প্রজাতির কিংফিশার। এখানে কম বেশি প্রায় 300 প্রজাতির পাখি দেখা যায়। 300 প্রজাতির পাখি দেখা যায়। উপরে দেখবেন জাল শেষ হয়ে যাবে এ সাইডে আর ও সাইডে, আর ওই দেখুন যেগুলো হচ্ছে কি কাঁকড়া, মানে কাঁকড়া ধরার নৌকা আস্তে আস্তে বেরিয়ে আসছে, ওরা কাঁকড়া ধরে, মানে ওরা কাঁকড়া ধরতে যায় 5 দিন 6 দিন 7 দিন করে জঙ্গলের মধ্যে থাকে, আস্তে আস্তে কাঁকড়া ধরে ওই বেরিয়ে চলে আসছে। মানে বলতে পারেন সুন্দরবন মানুষের মূল জীবিকা কাঁকড়া ধরা, মাছ ধরা এবং মধু সংগ্রহ করা। মধুটা টোটাল বছরে 1 মাস সংগ্রহ করা হয়, আর কাঁকড়া মাছটা 12 মাস সংগ্রহ করা হয়। ওরা মে মাসের দিকে সংগ্রহ হয়, এপ্রিলের শেষের দিকে বা এপ্রিল মাসটাই বলতে পারেন। আর এইখানে দেখুন একটা কিংফিশার বসে আছে এই জালের উপরে, হোয়াইট থ্রোট কিংফিশার। এখন কিন্তু আমরা আস্তে আস্তে কোর ফরেস্টের দিকে ঢুকছি। আমাদের গাইড সাহেব যেমন বললেন, এই যে নৌকোগুলো বেরোচ্ছে এরা কিন্তু কাঁকড়া ধরতে যায়, আর এরা বেশ 4-5 দিনের জন্য যায় গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে। খুব খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সুন্দরবনের গভীর জঙ্গলে প্রবেশ করার থ্রিলটা এবার আসছে, দারুণ দারুণ। ওই গাছের ওপর একটা পাখি বসে আছে হোয়াইট কালারের, ওটার নাম হচ্ছে গ্রেট ইগ্রেট। তো এখন আমরা চলে এসেছি সুধন্যখালিতে। এখন সুধন্যখালির ভেতরে আমরা ঢুকবো এবং ভিজিট করব সুধন্যখালি, দেখবো, এক্সপ্লোর করব এখানে কি কি আছে দেখার। প্রচুর রেড ক্র্যাব এবং ও আচ্ছা, ওই ওকে, দুই সাইডে প্রচুর ওই যে রেড ক্র্যাব আছে ওখানে দেখতে পাচ্ছ, আর ওই যে ইয়েলো ক্র্যাব অনেক ছোট ছোট, জানি না ক্যামেরায় কতটা স্পষ্ট আসছে। এখানে প্রচুর রেড ক্র্যাব অ্যান্ড ইয়েলো ক্র্যাব আছে, প্রচুর আছে এখানে। এটা হচ্ছে বনভূমি মাতা। তো গ্রামের মানুষ যখন জঙ্গল করতে যায় তখন এই দেবীর পুজো করেই যায়, এবং তারা যখন ভালোভাবে সেফলি ফিরে আসে তখনও আবার দেবীকে ধন্যবাদ জানায়, দেবীর পুজো দেয়। তো ফরেস্ট ডিপার্টমেন্ট এইটাই করে পুরো তত্ত্বাবধান করতো বা ফরেস্টকে রক্ষণাবেক্ষণ করতো, বা এখানে অ্যাঙ্কারিং করে, ওইখানটা অ্যাঙ্কারিং করে এর মধ্যে থাকতো মানুষ। তারপর আস্তে আস্তে রেখে রেখে খরচটা অনেক বেশি বলে এখন রেখে রেখে নষ্ট হয়ে গেছে। এখন নতুন যে কাঠের বোটগুলো বা লঞ্চ বা বোট টাইপ ওইগুলো চালু করেছে, এটা এখন রেখে রেখে। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে ব্রিটিশ আমলের অনেক পুরনো দিনের জাহাজ। এইটা এখন রেখে রেখে একদম নষ্ট হয়ে গেছে, আর এটা বন্ধ করে দিয়েছিল কারণ এর মেনটেনেন্স কস্ট অনেক হাই ছিল। তো এইটার এখন এরকম হাল। সুধন্যখালিতে আসলে কিন্তু তোমরা অনেক ধরনের গাছ দেখতে পাবে, এবং এদের সায়েন্টিফিক নেমও লেখা আছে বোর্ডের মধ্যে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুন্দরী গাছ, এর সায়েন্টিফিক নেমও কিন্তু লেখা আছে, হেরিটেরা ফোমস।
আচ্ছা, এটা হচ্ছে প্রপ রুট, মানে হচ্ছে এটা হচ্ছে ঠেসমূল, এটাকে প্রপ রুট বলে। আর এখানে আছে শ্বাসমূলও আছে, ওই তোমরা দেখতে পাচ্ছ যেগুলো মাটি থেকে উপরে এরকম এরকম করে উঠে আছে, ওগুলো হচ্ছে শ্বাসমূল। এখানে অনেক ধরনের রুট থাকে আর কি, এখানে গাছের অনেক রকমের গাছ আর অনেক রকমের তাদের রুটের ভ্যারাইটি। তো যারা জুলজি নিয়ে পড়তে ভালোবাসো তারা যদি এখানে আসো, অনেক রকমের গাছ দেখতে পাবে, অনেক রকমের পশু পাখি দেখতে পাবে, মানে এখানে ভ্যারাইটিস অফ ফ্লোরা অ্যান্ড ফনায় ভর্তি জাস্ট। আচ্ছা, সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খলসি গাছ। আর একটু এইদিকে যাই তাহলে দেখতে পাবে নামটা, ওই যে সামনে আছে খলসি গাছ। এই গাছের যে ফুল, তার যে মধু, সেই মধুটা হচ্ছে সবথেকে পিওর মধু। তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডেও আছে, ফুলগুলোর ছবি দেওয়া আছে, অ্যান্ড ওখানে একটা মধুর কিন্তু একটা ছবি দেওয়া আছে। তো এই গাছের বা এই ফুলের মধু হচ্ছে খুব পিওর, খুব ভালো মধু সুন্দরবনের। তো এইটা হচ্ছে সুধন্যখালী ওয়াচ টাওয়ার। আমরা একটু ওয়াচ টাওয়ারের ওপর যাব, কারণ সজনেখালিতে যাইনি। দেখুন সব একটা বনের মোরগ বা জঙ্গলি মোরগ যেটাকে হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে কি মিষ্টি জল, মানে এই জলটা মিষ্টি জল বলতে এটা বর্ষার জলটা এখানে জমে থাকে বা স্টোর হয়ে থাকে, সারা বছর এখানে অ্যানিমালরা খেতে আসে। আর এই জায়গাগুলো, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গল কেটে কিছুটা সাফ করে দিয়েছে, যাতে কোনো অ্যানিমাল এক পাশ থেকে আরেক পাশে গেলে আপনারা দেখতে পান। তো দেখতে পাচ্ছ মাঝখানে অনেক দূর অবধি দেখা যাচ্ছে, যাতে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে কোনো অ্যানিমাল যদি ক্রস করে তো ওয়াচ টাওয়ার থেকে তাদের ইজিলি দেখা যাবে। গরমকালে বেশি সাইটিং হয় না এখানে বাঘের? হয়, তবে মেনলি ইভিনিং টাইম, মর্নিং টাইম এবং ইভিনিং টাইম। আচ্ছা। আর সবথেকে যখন হল্লা, মানে মানুষের কম থাকে এক্স্যাক্টলি। ইভেন রাত, তাহলে রাতে আসে মেনলি আমরা যা দেখি সবই 4টের পরে আর সকালে, মানে 6টার আগে আর 4টের পরে, এরকম টাইমটা বেশি দেখা যায়। তবে এরকম নয় যে সবসময় এরকম, কখনো কখনো 12টা একটা সময় এখানে দেখা যায়। যখন বাঘের তেষ্টা পাবে জল তখন আসবে। যত কম থাকবে কথা বলবে, বা সাউন্ড থাকবে না বলে একদম সাইলেন্ট থাকবে, এরকম হবে। হ্যাঁ। এই দেখো এখানে সুন্দরবনের কি কি স্তন্যপায়ী প্রাণী দেখা যায়, তাদের কিন্তু ছবি এই বোর্ডে দেওয়া আছে। এ দেখো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে এশীয় উদবিড়াল, এটা হচ্ছে স্পটেড ডিয়ার, এটা হচ্ছে চিতা বিড়াল, এটা হচ্ছে বনবিড়াল, এটা হচ্ছে পাম সিভেট যেটাকে বলা হয় গন্ধ গোকুল বা ভাম, এটা হচ্ছে ফিশিং ক্যাট, এটা হচ্ছে বাঁদর, আর এটা হচ্ছে বুনো শুয়োর, আর এটা হচ্ছে চালতা বাদুর। এখানে কিন্তু সুন্দরবনের পাখিও দেওয়া আছে। এত কিছু পড়ার টাইম নেই, আমি এখানে জাস্ট তুলে নিলাম, তোমরা একটু প্লিজ দেখে নিও। আচ্ছা, যে ইয়েলো ফেন্সিংটার কথা বলছিলাম ওইটা দেখো, তোমরা সামনে দেখতে পাচ্ছ ফেন্সিং। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দোবাকির দিকে। তো দোবাকি যেতে মোটামুটি এখনও 2 ঘন্টা টাইম লাগবে। আর দোবাকি যেতে যেতে আমরা আমাদের চারদিকে দেখতে পাচ্ছি ঘন সুন্দরবনের গভীর সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য দেখতে পাচ্ছি। এখন জোয়ারের টাইম চলে এসছে, তাই জল অনেকটা উপরে উঠে গেছে। তাও আমরা দেখার চেষ্টা করছি যদি কিছু দেখা যায়। এই ঘন জঙ্গলের ভেতর দেখতে পাচ্ছ তোমরা পুরো অন্ধকার, এইটুকুই আলো আসছে, যেখানে শ্বাসমূল ঠেসমূলগুলো আছে সেটুকুই আলো আসছে, বাকি ভেতরে পুরো অন্ধকার, ঘুটঘুটে, মানে রাত্রির মতো অন্ধকার। ভেতরে যদি কোনো অ্যানিম্যাল থেকেও থাকে তাহলে কিন্তু সেটা দেখা যাবে না। কি রান্না হচ্ছে এখন? এটা মাছ ভাজি। আচ্ছা, কাতলা মাছ ভাজি। কাতলা মাছ? হ্যাঁ। এটা তো করলা করলা ভাজি, শুক্তোর জন্য শুক্তো। আচ্ছা, শুক্তো হবে। ও, আর কি কি আছে আজকে? আজ মুখের ডাল হবে, পাবদা মাছের ঝাল হবে। পাবদা মাছের ঝাল? হ্যাঁ। বাহ। পাবদা মাছের কালিয়া। আচ্ছা, দারুণ দারুণ। চাটনি, পাপড়, সালাড। এই হচ্ছে এই বোটের রান্নাঘর। এখানে দেখতে পাচ্ছি চিংড়ির পকোড়া রাখা আছে, এটা কিন্তু এখন স্ন্যাক্স হিসাবে দেওয়া হয়। হাফ ফ্রাই করা আছে। আচ্ছা, এটা হাফ ফ্রাই করা আছে, এবার উনি ওইখানে ফ্রাই করবেন, ডিপ ফ্রাই করবেন। ডিপ ফ্রাই বাকি আছে। এই ক্যানেলটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। তো আমরা এখন ঢুকে পড়েছি বনবিবি ভাড়ানি খাড়ির মধ্যে। আর গাইড সাহেব বললেন যে এর দুদিকেই হচ্ছে হেতালের জঙ্গল, আর এই হেতালের জঙ্গলই কিন্তু হচ্ছে বাঘেদের লুকোনোর প্রধান এবং ওদের খুব ফেভারিট একটা আস্তানা বলতে পারো। কারণ ওই হেতালের জঙ্গলের মধ্যে বাঘ যদি লুকিয়ে থাকে তাহলে কিন্তু বাঘকে একদমই দেখা যায় না। ইভেন এক হাতের মধ্যে বাঘ থাকলেও কিন্তু বাঘকে দেখা যাবে না। দেখতে পাচ্ছ কতটা ডেন্স ফরেস্ট এখানে, আর এটা কিন্তু পুরো কোর এরিয়া। এখানে কিন্তু বাঘ থাকে, মানে বাঘ সারাক্ষণই এখানে থাকে। আমরা দেখতে পাচ্ছি না,
কিন্তু বাঘ হয়তো আমাদের দেখতে পাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে শ্বাসমূলগুলো দেখেছো, এইগুলো কীরকম পুরো এরকম হয়ে উঠে আছে। এটা কিন্তু এটার ওপর যদি কেউ পড়ে না, সে কিন্তু শেষ, পুরো তরোয়ালের মতো খাড়া হয়ে উঠে আছে এগুলো। এই সুন্দরবনের বাঘ কিন্তু কম দিন বাঁচে, কারণ সুন্দরবনের বাঘ যদি সুন্দরবনেই থাকে তাহলে তার আয়ু হয় 12 থেকে 15 বছর। কারণ এই নোনা জল খেয়ে না তাদের লিভার খারাপ হয়ে যায়। ওই জন্যে সুধন্যখালি বলো বা দোবাকি বলো, ওই সব জায়গায় মিষ্টি জলের পুকুর করা আছে যাতে বাঘ ওখানে গিয়ে জল খেতে পারে। আর বাঘ যদি লাগাতার মিষ্টি জল খেয়েই বাঁচে তাহলে বাঘের আয়ু কিন্তু 20 থেকে 22 বছর হয়, বাঘ বেশি দিন বাঁচে। আর সুন্দরবনের বাঘেদের কিন্তু ওজনও কম হয়, কারণ ওরা এই ওজন কম হওয়ার জন্য ওদের সাঁতার কাটতে সুবিধা হয়, অনেক ফাস্ট ওরা সাঁতার কাটতে পারে। তাই অন্যান্য বাঘের তুলনায়, ভারতের অন্যান্য যেখানে যা বাঘ পাওয়া যায় তার তুলনায় সুন্দরবনের বাঘের ওজন কিন্তু অনেকটাই কম হয়। চলে আসলো আবার হাতে গরমা গরম চা, আর এর সাথে আছে স্ন্যাক্সে আছে কিন্তু চিংড়ির ফ্রাই। এখন কিন্তু সুন্দরবনে ইন্ডিয়ান বাঘের সংখ্যা 102। এছাড়া এই নাম্বারটা কিন্তু ভ্যারি করতে থাকে, কারণ মানুষের যেমন ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়া বা বাংলাদেশের মানুষের ইন্ডিয়াতে আসার জন্যে পাসপোর্ট আর ভিসা লাগে, বাঘের কিন্তু সেগুলো কিছু লাগে না। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান সুন্দরবনের বাঘ কিন্তু বাংলাদেশের সুন্দরবনে ট্রাভেল করে, আবার বাংলাদেশের সুন্দরবনের বাঘ কিন্তু ইন্ডিয়ান সুন্দরবনে ট্রাভেল করে। ওই দেখো দূরের খাড়িতে একটা নৌকো দেখা যাচ্ছে, যেটা মাছ বা কাঁকড়া ধরতে এসছে। আর এদের ওপরই কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক করে, কারণ এরা এই ছোট ছোট খাড়িগুলোর অনেক ভেতর অবধি ঢোকে। আর এখন জোয়ারের টাইম, তাই ওরা ঢুকছে ভেতরে। এদের কিন্তু জীবিকা এটাই, এই মাছ কাঁকড়া ধরে বা মধু সংগ্রহ করে সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে। এছাড়া কিন্তু ওদের কাছে আর কোনো উপায় নেই। এই পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই হেতাল গাছের জঙ্গল, যার ভেতরে রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে থেকে শিকার করে। তো আমরা যে লঞ্চটায় আছি এটা হচ্ছে সুন্দরবন বুবাই ট্রাভেলসের লঞ্চ। এটা কিন্তু এদের নিজস্ব লঞ্চ, এখানে লেখাই আছে নিজস্ব হোটেলও আছে এনাদের এবং বোটও আছে। এটা বোটের ছবি দেওয়া আছে, এই বোটটাতেই আমরা আছি। আর নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার সবই দেওয়া আছে। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এনাদের আতিথেয়তা খুব ভালো, আর খাবারও মানে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টটা দারুণ ছিল। এবার হ্যাঁ আচ্ছা, অফিসটা হচ্ছে কলকাতা মৌলালি, ক্যানিং এবং সোনাখালি বোর্ডঘাট এনাদের অফিস। তো রান্নাবান্নাও সকাল থেকে দেখছি বেশ ভালোই, আর আরও তো এখনও বাকি আছে লাঞ্চ, স্ন্যাক্স। আর এখন এই তোমরা যেমন দেখলে এখানে চিংড়ি ফ্রাই চলে এসছে, আমার সার্ভ করছে সবাইকে। আমরা যেটা দিয়ে এলাম এটা গাজীখালি, অপোজিট সাইড হচ্ছে বিদ্যা নদী। আর এখন ঢুকবো এই দিকটা, এটা ক্যানেল, দোবাকি ক্যানেল। তারপর দোবাকি থেকে যখন বেরিয়ে যাব দেখে, তখন 3খানা নদী পাবো। বাম দিকে পাবো নবাঁকি, তারপর পাবো মাতলা নদী, তারপর পাবো হেড়োভাঙা। আমরা যেহেতু যাবো ঝড়খালি, ওটা হেড়োভাঙা পয়েন্টে 5টা নদীর একটা মিলিত স্থল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা 5 রিভার জংশন আপনি বলতেই পারেন। আচ্ছা, আমরা কিন্তু ওই দূরে একটা আবছা মতো জঙ্গল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবছা মতো জঙ্গল, ওখান থেকে বেরিয়ে ওখান থেকে ওইটা অনেকটা লং, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো যাবো, পুরো লং গিয়ে তারপরে ঝড়খালি আমরা ওখানে একটা পয়েন্টে নামবো, নেমে ওইটা ঘুরে দেখবো। আচ্ছা, ওখানে টাইগার রেস্কিউ সেন্টার, টাইগার আছে, ক্রোকোডাইল আছে, আর কিছু ব্রাহ্মণী কাইট আছে, ঈগল আছে, এগুলো আমরা দেখি। আচ্ছা, দেখে ওখান থেকে আবার ব্যাক করে বোর্ডে উঠে তারপরে পাখিরালয় পেয়ে, আচ্ছা, আবারও প্রায় 3 ঘন্টা। ওকে। তো এখন আমরা পৌঁছে গেছি দোবাকি ক্যাম্প। এখানে ম্যানগ্রোভ ফরেস্টের ওপর দিয়ে ক্যানোপি ওয়াক আছে, প্রায় আধা কিলোমিটার মতো। আর এখানে দেখো চেয়ারটার নিচে নামানো হয়েছে, কারণ অনেক বয়স্ক মহিলা পুরুষরা আছেন যারা কিন্তু লঞ্চটা অনেকটা ওপরে, এটা অনেকটা নিচে, তো ওনাদের নামার সুবিধার জন্য এখানে চেয়ারটা রাখা হয়েছে। এই হচ্ছে ক্যানোপি ওয়াক শুরু হয়ে গেছে। আর তোমরা দুদিকেই দেখতে পাচ্ছ ম্যানগ্রোভের ডেন্স ফরেস্ট। এই দেখো দোবাকিতে এই ক্যানোপি ওয়াকটা কেন করা হয়েছে, কারণ সবাই তো আর বাঘ জলের পাড়ে দেখতে পায় না, কারণ সুন্দরবনে ভেতরে ঢোকার কোনো উপায় নেই। যা তোমরা দেখবে সব লঞ্চে যেতে যেতে, আর লঞ্চে যেতে যেতে দেখা মানে 2 থেকে 5% তুমি দেখতে পাবে জঙ্গলের। তো যাতে আশেপাশে যদি
কোনো বাঘ যদি থেকে থাকে অথবা যদি হরিণ থাকে, বন্য শুয়োর থাকে, সেগুলো তোমরা কিন্তু এই ক্যানোপি ওয়াক করার মাধ্যমে নিচে দেখতে পেলেও পেতে পারো। এই সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। এখানে অ্যানিমেলরা জল খেতে আসে, বাঘ হয়ে গেল, শুয়োর, হরিণ, আরও ছোটো ছোটো ওই যে বনো মোরগগুলো থাকে, ওরা সব কিন্তু এখানে জল খেতে আসে। অবশ্য এখন কিছু নেই, এখন একটা পানকৌড়ি দেখতে পাচ্ছি আর একটা মাছরাঙা আছে, আর বাকি কোনো পশু পাখির কিন্তু এখন দেখা নেই। ওই যে সামনে কিন্তু একটা কুমির দেখা যাচ্ছে, কুমিরের পিঠটা উঠে আছে। সো আমরা এখন চলে এসেছি ঝড়খালিতে। এই ঝড়খালি ফেরিঘাট পেছনে দেখতে পাচ্ছ। আর এই ঝড়খালিতে আসা এই জন্যে, এখানে আছে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার। এখানে তোমরা যে বাঘ বা কুমির যেগুলো আহত হয় বা যেগুলো অসুস্থ হয় তাদের কিন্তু এখানে রাখা থাকে। এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দরবনের যে পুরো ভাইবটা, যেমন ধরো সুন্দরবনে কী কী জন্তু আছে, সুন্দরবনের লোকেরা কিরমভাবে জীবন অতিবাহিত করে, কি কি অ্যাক্টিভিটি করে, সমস্ত কিছু কিন্তু এই একটা পুকুরের মাঝখানে একটা ছোট দ্বীপের মধ্যে স্কাল্পচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ মাছ ধরছে, কাঁকড়া ধরছে। এখানে হচ্ছে শুশুক, যেটাকে গাঙ্গেয় ডলফিন বলে, সেটা আছে। এখানে দেখো শুশুক আছে, এখানে নৌকো আছে, নৌকোর মধ্যেই কিন্তু এরা যখন কাঁকড়া ধরতে যায় 4-5 দিন 6 দিন বা 10 দিনের জন্য, তখন কিন্তু এরা না, এই গ্রামবাসীরা যারা ধরতে যায় মাছ কাঁকড়া, তারা কিন্তু নৌকোতেই রান্নাবান্না করে। আর ওখানে রয়্যাল বেঙ্গল টাইগারেও একটা ঝলক দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে মাঝখানে একটা গাছের মতো করা আছে, ওপরে বাঁদর বসে আছে, আর নিচে দেখো মৌচাক করা আছে, মধুর চাক। মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যারা যাচ্ছে তারা কিন্তু এরকম মাথার পিছনে একটা করে মাস্ক পরে আছে। আর এটা পরার কারণ হচ্ছে বাঘ যাতে পিছন থেকে অ্যাটাক না করে। বাঘ ভাববে যে বাঘের দিকেই মানুষটা তাকিয়ে আছে, তো বাঘ সহজে পিছন থেকে অ্যাটাক করবে না। আর আরেকটা বাঁদর বসে আছে দেখছো, ওখানে একটা ছোটো চালা করা, ছোটো চালার একটা ঘর করা আছে, ওখানে কিন্তু বনো বিবির মূর্তি আছে। আর এখানে বিভিন্ন রকমের পাখির স্কাল্পচার করা আছে। তো এখানে পুরো সুন্দরবনটাকে এরমভাবে তুলে ধরা হয়েছে। দূরে এনক্লোজারে একটা বাঘ বসে আছে, একদম এইখানটায় একটা বাঘ বসে আছে। তো এই বাঘটার নাম হচ্ছে, এখানে লেখা আছে, এই বাঘটার নাম হচ্ছে সোহিনী। এটা একটা ফিমেল, আর এর বয়স হচ্ছে কিন্তু 20 মানে বেশ ভালো, মানে বয়স্ক বাঘ আর কি, বেশ বুড়ি হয়েছে বাঘটা। এই দেখো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, এই কুমিরটা একদম কাছে শুয়ে আছে। এগুলো সব কিন্তু রেস্কিউ করা কুমির। এরা অনেক ছোট থেকে আছে এখানে, মানে একদম বাচ্চা বয়সে এদের আনা হয়েছে এখানে, এদের কিন্তু এখানে ফিট করানো হয়। কুমিরটা শুয়ে আছে কি সুন্দর, মুখটা ছোট্ট হাঁ করে শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, একদম মরার মতো পড়ে আছে কুমিরটা। এরপরেই জালের অপর প্রান্তে দেখা পেলাম সুন্দরবনের রাজা দক্ষিণ রায়ের। এখন ঝড়খালি থেকে ফিরে লাঞ্চের টাইম, তো দেখা যাক লাঞ্চে কী কী আছে। কী কী আছে গো লাঞ্চে একটু বলো না। লাঞ্চে আছে, এটা ভেটকি, না না পাবদা মাছ। আচ্ছা পাবদা মাছ, ওকে ওকে, পাবদা মাছ। অ্যান্ড দেন শুক্তো, এখানে আছে শুক্তো, হ্যাঁ। তারপর আছে ডাল, আর আছে ডাল, আচ্ছা, আর আছে ডাল এখানে। আর কোনো মাছ আছে কি? আর কোনো মাছ আছে? আর কি আছে? আর রুই মাছ আছে। রুই মাছ আছে, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আলু ভাজা আছে, চাটনি আছে, চাটনি পাঁপড়। আচ্ছা বাহ। ঘড়িতে এখন বাজে প্রায় 5টা 11। 5টা 5 নাগাদই আমরা যেখান থেকে উঠেছিলাম, আমাদের যেখান থেকে বোট সাফারি শুরু হয়েছিল সুন্দরবনে, সেখানে আবার আমরা ফাইনালি চলে এসেছি, যেটা হচ্ছে পাখিরালয় ফেরিঘাট। এখন আমরা বোট থেকে নামছি।
চারিদিকটা এরকম ঘুটঘুটে অন্ধকার, দেখতে পাচ্ছ? এই দেখো, আমি হোটেলের দোতলায় বসে আছি, এইটা হচ্ছে আমাদের রুম, আর আমি ঠিক রুমের বাইরে বসে আছি এই টেবিলে। আর এখানে পেট ভরে আমি খেলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দেখতে পাচ্ছ খাওয়া প্রায় শেষ হয়েই এসছে। এখানে 2 বাটি চিলি চিকেন আমি নিয়েছিলাম, টোটাল 6 পিস ছিল। মানে একদম ভরে খেয়েছি, মানে দাবিয়ে খাওয়া যেটাকে বলে সেটা খেয়েছি। সুন্দরবন সফরে না মানুষ 2টো জিনিস দেখতে পছন্দ করে, এক হচ্ছে সুন্দরবনের খাওয়া দাওয়া, আর দ্বিতীয় হচ্ছে বাঘ, যেটা লাকের ওপর নির্ভর করে। তো দ্বিতীয়টা সবাই দেখাতে পারে না, মানে 100 জনের মধ্যে 99 ভাগই দেখাতে পারে না দ্বিতীয় জিনিসটা, কিন্তু 100 জনের মধ্যে 100 জনই যেটা দেখাতে পারে সেটা হচ্ছে সুন্দরবনের খাওয়া দাওয়া, যেটা অনবদ্য। আজকের রোমাঞ্চ এইখানেই শেষ। সুন্দরবনের পরের পর্বটি দেখতে ভুলবেন না কিন্তু, কারণ পরের পর্বে আমরা আবারও পাড়ি দেব বাঘের খোঁজে গভীর বনে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।